আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গুমে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের, জানালো সেনা সদর। কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। তাদের উপর মানসিক অত্যাচার বেশি হয়েছে, ইসরায়েলি নির্যাতনের বর্ণনায় শহীদুল আলম। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় বিদেশিদের মেনে নেবে না ফিলিস্তিনিরা, জানালো হামাস। গুম ও মানবতাবিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। একজন নিখোঁজ রয়েছেন। শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গুমের 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 জন সেনা কর্মকর্তা। চাকরিরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা দিতে শনিবার বিকেলে সেনানিবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। জানায় 25 জনের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 1 জন এলপিআর সহ চাকরিরত 15 জন। 8 অক্টোবরের পরই 15 জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে থাকায় সব বন্দরে তাকে আটকাতে বলেছে সেনা সদর। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। 15 হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, একজন হচ্ছে এলপিআর, এর ভিতরে একজন মিসিং, বাকি সবাই জয়েন করেছে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয় কি করা হবে, এমন প্রশ্নে বাহিনীটি বলছে আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে। সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের, এগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি, নোট পাইনি। এবং এটার পাবলিক এটা কিভাবে এক্সিকিউট করা হবে, এটার একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে এবং এটা আমরা চাবো। হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টার একটা আইনগত ব্যাখ্যার প্রয়োজন আছে, ওই আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা 22 তারিখ যেটা সবার মাথার ভিতরে ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। গুম হওয়াদের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল জানিয়ে তিনি বলেন, গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, অন্য বাহিনীতে থাকা অবস্থায় গুমের সাথে জড়িয়েছে তারা। বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 2 দিন পেছানো হয়েছে। 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা বলে বিবৃতি দেয় সরকার। তাই আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেলে কাকরাইলে দলের অফিসের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। জাতীয় পার্টির দাবি, এই ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আর পুলিশ বলছে, সমাবেশের কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেলে বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মী সমাবেশ শুরু করে জাতীয় পার্টি। পুলিশের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের বাধায় ক্ষোভ প্রকাশ করে দলের নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে কোণঠাসা করার চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এদিকে পুলিশ বলছে, কোনো অনুমতি ছাড়াই সড়ক দখল করে সমাবেশ করার চেষ্টা করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশের অনুমতি ছিল না, চেয়ার টেবিল অমুক তমুক দেওয়া, স্টেজ করা, এগুলো কিন্তু রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এইভাবে না করার দরকার নাই। বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি। ঘটনার পর কাকরাইলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতা জানালেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। বলেন, তাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনাও করেন তিনি। ঘোষণা দেন, ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত অধিকার কর্মীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরির। গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। পরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি। 2.5 দিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফেরেন শহীদুল আলম। পরে বিকালে পান্থপথের দৃক গ্যালারিতে সংবাদ সম্মেলন করেন তিনি। জানান, গাজায় পৌঁছার আগেই নৌবহরে আক্রমণের তথ্য। এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। ঘাটে যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে, ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। আটকের পর ইসরায়েলি দখলদার বাহিনী তাকে তীরে নিয়ে যায়। পরে গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে। জানান, অধিকারের জন্য অনশন করার কথাও। আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো, যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। এ সময় গাজা যুদ্ধের বিষয়ে অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার নিন্দা জানিয়েছেন এই মানবাধিকার কর্মী। প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণের সমর্থনের। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া ফেব্রুয়ারিতেই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে চলছে প্রস্তুতি পর্ব। মাঠ প্রশাসন, নির্বাচন কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তোড়জোড় বেশি। তারই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের নিয়ে শনিবার বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আয়োজিত কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। আমি আশা করব আজকের কর্মশালাটি
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করতে হবে। আইন মেনে চলবে, কিছু সংখ্যক মানুষ আইন মেনে চলবে না, তাদের জন্য আমরা আইন প্রয়োগের চেষ্টা করে থাকবো। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো যেরকম পার্টিসিপেশন দরকার, সেই লেভেলের পার্টিসিপেশন আমরা পাচ্ছি না, যেটা আমাদেরকে বিব্রত করছে, আমাদেরকে বেদনা দূর করছে। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। যদি এই নির্বাচনে কেউ গাফিলতি করেন, নিজের সাথে তো বেইমানি করলেনই, জাতির সাথে বেইমানি করলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাথে বেইমানি করলেন, যারা আত্মত্যাগ করেছে তাদের সাথে বেইমানি করেছেন। ভালো নির্বাচন আয়োজনে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দ্য চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার, সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না, এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা। দিনব্যাপী কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট 70 জন কর্মকর্তা অংশ নেন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরে কাপাসিয়ায় তিনি একথা বলেন। উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। গাজীপুরে মহানগর বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা না দিলে ধানের শীষ দেয়া যাবে না। এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, অযাচিত বিতর্ক তৈরি করে গণতন্ত্রের সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরারা। এদিকে গুম নিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটি তথ্যচিত্রের কাজে সিলেট সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয়, ওই এলাকা ঘুরে দেখেন তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। গাজা প্রসঙ্গ। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় কোনো বিদেশি সরকারকে কোনোভাবেই ফিলিস্তিনিরা মেনে নিবে না বলে জানিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 2 লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। আগামী সোমবার থেকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকরের পর স্বাভাবিক অবস্থায় ফিরছে ফিলিস্তিনের গাজা। সেখানকার সামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শুক্রবার প্রায় 2 লাখ মানুষ উত্তর গাজায় ফিরে গেছেন। তবে সামনে যে তাদের জন্য এক কঠিন জীবন অপেক্ষা করছে তা ভেবেই উদ্বিগ্ন তারা।
এদিকে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় কোনো বিদেশি সরকারকে কোনোভাবেই ফিলিস্তিনিরা মেনে নিবে না বলে জানিয়েছে হামাস। অপরদিকে মানবিক সংকট মোকাবিলায় ত্রাণ প্রবেশের জন্য গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজায় পৌঁছানোর জন্য ৬,০০০ ত্রাণবাহী ট্রাক সীমান্তগুলোতে প্রস্তুত আছে বলে জানিয়েছে UNRWA। গাজায় চালানো ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সোমবার গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে হামাস। এছাড়া রবিবার রাতে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে তীব্র গ্যাস সংকটের জন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দুর্নীতি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। বিদেশে টাকা পাচারের মানসিকতা থেকে বের হয়ে ব্যবসায়ীদের এলপিজির দাম কমানোর আহ্বান জানান তিনি। এদিকে জ্বালানি উপদেষ্টার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। এখন কথায় কথায় আমরা শুনি আমরা সবচাইতে খারাপ লোক, আমরা বিদেশে টাকা পাচার করি, আমরা মুনাফা করি, আমরা লুটেরা। জ্বালানি উপদেষ্টার বক্তব্যের জবাবে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমাতে হলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এভরি আদার এলপিজি কোম্পানি ইজ ডাইং। তো উনি ১,০০০ টাকার যে কথা বলেছেন এবং টাকা পাচার করে বিদেশ নিয়ে যাওয়ার এই সমস্ত আলোচনা আমার মনে হয় দিস ইজ ভেরি আনফরচুনেট। কারো কাছে গেলেই যেন তুচ্ছ তাচ্ছল্য, এই যদি ব্যবসায়ীদের জায়গা হয় তাহলে ব্যবসা কে করবে? শনিবার রাজধানীর এক হোটেলে এলপিজি বিষয়ক নীতি নিয়ে এক আয়োজনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। নিয়ে আমরা একটু মুক্ত সেশনে যাব। এর আগে জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস সংকটে এলপিজি ভালো বিকল্প হতে পারে। পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না করেই চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র করা, গ্যাস খাতে অসংখ্য অবৈধ সংযোগ দেওয়ার মতো অপকর্ম করেছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে সরকারকে উচ্চ মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে হচ্ছে। এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের ৮০% বাসাবাড়ি এলপিজি নির্ভর উল্লেখ করে বক্তারা বলেন, গভীর সমুদ্র বন্দর, বে টার্মিনাল চালু এবং সরকার কমিউনিটি বেসড নীতি করতে পারলে এলপিজির দাম কিছুটা সাশ্রয়ী হবে। অনুষ্ঠানের গভীর একটি সমুদ্র বন্দর আমাদের গভীর থাকতো, একটা টার্মিনাল থাকতো, তাহলে বড় বড় ভেসেল সেখানে আসতো, আপনারা খুব সহজে কিন্তু ওখানে অনেক দাম প্রথম ধাপে কমে যেতে পারত। ইনফ্রাস্ট্রাকচারের যে সীমাবদ্ধতা আছে সেখানে যদি আমরা ইনভেস্ট করতে পারি, সেখানে যদি উন্নতি হয়, নিঃসন্দেহে এটি আমাদের এই সেক্টরের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে। চড়া মূল্যের এলএনজি আমদানিতে না গিয়ে এলপিজি সহজলভ্য করতে সরকারকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বক্তারা। এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করব আমাদের যে দেশের সরকারের যে পলিসি, সেই পলিসির মাধ্যমে আমরা এদেশে এলপিজির সরবরাহ যেন বাড়াতে পারি। পেট্রোবাংলার তথ্য মতে দেশে ৪,০০০ ঘনফুট এলপিজির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২,৫০০ ঘনফুট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে হলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে। এক পর্যালোচনা সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা ২০২৫ নিয়ে পর্যালোচনা সভা আয়োজনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার অ্যান্ড রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আমাদের কাজ হচ্ছে বাউন্ডারি ভাঙা। সভায় আলোচকেরা বলেন, গণমাধ্যম কর্মীরা এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছেন। গত ৩ নির্বাচনে যে নীতিমালা ছিল সেটি এখনো বহাল আছে। আমাদের কিন্তু নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের জন্য অথরাইজ কার্ড দেওয়া হয়, আপনারা তো কার্ডই দিয়ে দিচ্ছেন, তাহলে আবার ওখানে অনুমতির প্রশ্ন কেন আসছে? যেমন রাজনীতি তেমন গণমাধ্যম হবে। গণমাধ্যম থেকে বাড়তি কিছু আশা করা যায় না যদি রাজনীতি নতুন কিছু অফার না করে, এবং একই সাথে যেমন গণমাধ্যম তেমন রাজনীতিও হবে।
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বর্তমান কমিশন যদি সত্যি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে গণমাধ্যম কর্মীদের বিধিনিষেধের বেড়াজালে না আটকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে। শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন, আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ, your eyes should be absolutely crystal clear and you act on them, put less restriction. Free, fair and credible election করানোর ক্ষেত্রে সরকারের যে অভিপ্রায় সেটা রিফ্লেকশন তারা নিশ্চয়ই করবেন। সেটার জন্য আমি মনে করি যে বেস্ট হচ্ছে আপনি ইউজ মিডিয়া। সফল নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন একে অপরকে সহযোগিতা করছে উল্লেখ করে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না, দ্যাট ইজ ইলেকশন কমিশন উইল সি। আর বা কোনো পলিটিক্যাল চিন্তা ভাবনা যারা করেন তাদের, কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই যারা নির্বাচিত হবেন। ভোটারদের একটি বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন করার দায় শুধু আওয়ামী সরকারের নয়, দেশের মানুষেরও আছে বলে মন্তব্য করেন তিনি। আপনারা বড় বড় সমস্যা একটাও দেখিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে শিক্ষা ও সাহিত্যাঙ্গনে নেমেছে বিষাদের ছায়া। সাহিত্য ও শিক্ষাঙ্গনের মানুষদের একা করে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও 21 পদকপ্রাপ্ত সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। হার্ট অ্যাটাকের শিকার হয়ে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে 74 বছর বয়সে তার জীবনাবসান হয়। শনিবার সকালে এই শিক্ষাবিদের মরদেহ আনা হয় প্রিয় ক্যাম্পাসে। অপরাজয় বাংলার সামনে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থীরা। এ সময় তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। তার যে শিক্ষকতার যে ট্র্যাডিশন, তার যে গবেষণা, তার যে লেখালেখি, তার যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, ছাত্রছাত্রীকে কাছে টানা, এবং বলা হচ্ছে যে স্যার একজন ভালোবাসায় পূর্ণ মানুষ। সবসময় অনেক অমায়িক আচরণ করে, অনেক নম্রতা, ভদ্রতা তার ভেতরে থাকে। তো এটার প্রকৃত উদাহরণ আমাদের এসএমআই স্যার। পরে প্রাবন্ধিক মঞ্জুরুল ইসলামের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিচারণ করেন। স্যারকে হারিয়ে আমরা খুবই শোকাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলাম অথবা বাংলাদেশের মতো দেশে সৈয়দ মঞ্জুরুল ইসলামরা খুব কম। শেষ যেদিন দেখা হয়েছে সেদিন রাগ করেছিল, আমি তোমাকে বলেছিলাম ভাই বলতে, তুমি স্যার বলো কেন? তখন আমি বলেছিলাম স্যার তো আপনি আসলে স্যার হিসেবে আপনি একটা প্রতীক হয়ে গেছেন। তার চিন্তা চেতনা আমাদেরকে, বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে আরও অনেক দিন অনেক দূর এগিয়ে নেবে। তাকে আমরা তো বাতি ঘর মনে করি, একটা লাইট হাউস, তারকা, সেই বাতি ঘরটি আজকে নিভে গেল। বরেণ্য এই শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয়। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার না দেয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্পের প্রশংসা করে পুতিন বলেন, ট্রাম্প বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন স্থায়ী জটিল সংকট সমাধানের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু নোবেল কমিটি এমন সব মানুষকে শান্তি পুরস্কার দিচ্ছে যারা শান্তির জন্য কিছুই করেননি, যার কারণে নোবেল শান্তি পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এমন মন্তব্যের পর ট্রাম্প তার সামাজিক মাধ্যমে এক পোস্টে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান।
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। The Nobel Peace Prize for 2025 শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আলোচনায় থাকলেও সবকিছু ছাপিয়ে তা জিতে নিলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। To Maria Corina Machado. নোবেল কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামে মারিয়ার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার। A esta misma hora, en la Organización de Estados Americanos hay un consejo permanente. 1967 সালের 7 অক্টোবর কারাকাসে জন্ম মারিয়া করিনা মাচাদোর। ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় সময় কাটান। 1992 সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি রাজধানীর পথশিশুদের কল্যাণে কাজ করে। 2010 সালে তিনি বিরোধী দলীয় জোট থেকে জাতীয় পরিষদে নির্বাচিত হন। সর্বাধিক ভোটে জয়ী হয়ে গড়েন রেকর্ড। 2012 সালে ভেন্তে ভেনেজুয়েলা নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া। 2014 সালে তিনি নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন। তারপরও তিনি থামেননি। Who keeps the flame of democracy burning amidst a growing darkness. 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বড় প্রতিদ্বন্দ্বী মারিয়া। মাদুরোর কঠোর শাসনের বিরুদ্ধচারণ করা বিরোধী দলের একজন নির্ভীক কর্মী মারিয়াকে মুক্তির নেত্রী হিসেবে ডাকা হয় দেশটিতে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে অনেকটা আত্মগোপনে আছেন তিনি। Despite the risk of harassment, শান্তিতে নোবেল পাওয়ার খবরে হতবাক হয়ে গেছেন 58 বছর বয়সী মারিয়া। এটি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। পুরস্কার পাওয়ার পর তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন মারিয়া করিনা মাচাদো। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গুমে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের, জানালো সেনা সদর। কাকরাইলে পুলিশের বাধা জাতীয় পার্টির সমাবেশ পণ্ড, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তাদের উপর মানসিক অত্যাচার বেশি হয়েছে, ইসরায়েলি নির্যাতনের বর্ণনায় শহীদুল আলম। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় বিদেশিদের মেনে নেবে না ফিলিস্তিনিরা, জানালো হামাস। এ ছিল এখনকার মতন। আমি তারান্ডুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।